থানা থেকে নিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ। দিনাজপুরে মা মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, বন্যার শঙ্কা। দেখছেন এটি নিউজ। দেশের খবর আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আকিস বসে গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। লেখাপড়ায় অমনোযোগী হয় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শাসন করে তার মা। এরপর রাগ করে লক্ষ্মীপুর থেকে ঢাকার কেরানীগঞ্জে চলে যায় সে। স্থানীয়রা তাকে কেরানীগঞ্জ মডেল থানায় পাঠালে সাগর নামের এক যুবক থানা থেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে শিশুটিকে। বিস্তারিত জানাচ্ছেন আসাদ ভূঁইয়া। আমি মাসছি মাইরা আমি বলছি যে তুই না পড়ালেখা করলে বাড়িতে নিয়ে চলে যা। মায়ের সাথে রাগ করে লক্ষ্মীপুর থেকে ঢাকার কেরানীগঞ্জে পারভেজ নামের এক যুবকের কাছে গত 11ই মে চলে যায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মিম। যদিও এই পারভেজের সাথে মিমের পরিচয় মাত্র 7 দিন আগে। সেই দিন রাতে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে পারভেজ এবং মিমকে কৌতূহলবশত আটক করে স্থানীয়রা। কৌশলে সেখান থেকে সটকে পড়েন পারভেজ, আর মিমকে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে যায় পারভেজের বন্ধু সাগর। এরপর থানা থেকে কল দেয়া হয় মিমের মাকে। বলছে যে আমার কাছে আছে, আমি মহিলা পুলিশ, তাকে আচ্ছা তাহলে আমার কাছে নিশ্চিত রাখেন, আমরা আসতে আছি। খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানায় যান মিমের ভগ্নিপতি। তার অভিযোগ, মিম থানা হেফাজতে থাকার পরেও তাকে অন্যত্র খুঁজতে বলে পুলিশ। আমার ওয়াইফ ফোন করে বলতেছে ও তো মডেল থানায় আছে, মডেল থানা থেকে ফোন দিছে। তখন তাৎক্ষণিক আমি রাতের তখন 1টা বাজে, আমি তখন চলে যাই মডেল থানায়। ডিউটি অফিসার আমাকে বলতেছে যে আপনারা খোঁজেন, খুঁজে দেখেন। তার কিছুক্ষণ পর পারভেজের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে মিমকে থানা থেকে নিজ বাসায় নিয়ে যায় পারভেজের বন্ধু সাগর। সেখানেই মিমকে ধর্ষণ করে সে। থানা থেকে কে নিয়ে গেছে? সাগর। সাগর নিয়ে গেছে? জি। মানে সাগর কোথায় নিয়ে গেছে, কি বলে নিয়ে গেছে? বলছে ওর বাড়িতে নিয়ে যাইব, ওর একটা বোনের সাথে থাকতে হইব। পরদিন সকালে সাগর নিজেই মিমকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় নিয়ে যায়। তখন মিম পুলিশকে জানায় তাকে কয়েকবার ধর্ষণ করেছে সাগর। তারপর সাগর নিজে স্বীকারোক্তি দিলে ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মিমের ভগ্নিপতির অভিযোগ, পুলিশ অভিভাবকের কাছে মিমকে না দেয়ায় ধর্ষণের শিকার হয়েছে সে। দাবি করেন সুষ্ঠু তদন্তের। আমি তার অভিভাবক, আমার কাছে না দিয়ে তারপরে সেই মেয়েটা থানা থেকে বের হয়ে কিভাবে ধর্ষণের শিকার হয়। যদি ওনারা অস্বীকার যায় তাহলে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজ দেখেন। এ বিষয়ে আনুষ্ঠানিক কথা বলতে রাজি হয়নি পুলিশ। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। আসাদ ভূঁইয়া, এটিএন নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। ভুক্তভোগীর ব্যক্তিগত সুরক্ষার জন্য আমরা তার মূল পরিচয় প্রকাশ না করে প্রতীকী মিম নামটি ব্যবহার করেছি। দিনাজপুরের হাকিমপুর উপজেলার একটি গ্রামে সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে এক স্কুল ছাত্রী ও তার মাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন করা হয়েছে। নিরপরাধ মা মেয়েকে প্রকাশ্যে নির্যাতনের সেই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশ জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। দিনাজপুর থেকে ভুবন সেনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মা ও মেয়েকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে এনে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে এভাবেই প্রকাশ্যে নির্যাতন করার ছবি এটি। 17 মে শনিবার নয়ানগর গ্রামের ফারুক হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। পরদিন প্রতিবেশী সিদ্দিক হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয় সাইকেলটি। তারই রেশ ধরে উত্তেজনা। গ্রামবাসী বিষয়টি মীমাংসা করে দিলেও পরবর্তীতে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। ফারুকের স্ত্রী এলিনা বেগম ও সিদ্দিকের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সিদ্দিক ছুরির আঘাতে ফারুকের স্ত্রী এলিনাকে আহত করেন এবং পালিয়ে যান। আমাকে ধরে আসছিল আর তার স্বামী ধারালো অস্ত্র দিয়ে আমাকে খুন করার চেষ্টা করে। আমার পিছনে লাঠি দিয়ে বাড়ি মারে এবং মাথায় আঘাত করে গলা চাপে ধরে। প্রতিশোধ নিতে সোমবার ফারুক তার শ্যালক ও আর কয়েকজনকে সঙ্গে নিয়ে সিদ্দিকের স্ত্রী ও তার 9ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন। তারপর বিদ্যুতের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন। আমার স্বামী অপরাধী, আমার স্বামী কি করার সব তাই করুক, আমার দেখার বিষয় নেই। আমার মেয়ে আর আমার কি জন্য মারলো, এটার আমি বিচার চাই। আমার ছেলে
অন্যায় করেছে, চুরি করেছে, তাকে শাস্তি দিবে, বউ ছেলে শাস্তি দিবে, মারে পুরুষ মানুষ নিয়ে যায় মারবে বা গায়ের অন্যায় নেই কিছু নেই। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা হচ্ছে আইনের শৃঙ্খলা অমান্য করছে। এইরকম ঘটনা যাতে আর সমাজে কোনো ব্যক্তি না করে এবং এদেরকেও যেন আইনের আওতায় নিয়ে আসে এবং যথেষ্ট পরিমাণ শাসন করা হয়। এ ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য, উঠেছে সমালোচনার ঝড়। একজনের অপরাধে নিরপরাধ মা মেয়েকে প্রকাশ্যে এমন বর্বরচিত নির্যাতন সমাজের জন্য এক ভয়ঙ্কর বার্তা। উভয় পক্ষ এবং গ্রামবাসীদের কাছ থেকে ঘটনা বিস্তারিত শুনি। উভয় পক্ষই আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, আমরা আইও নিয়োগ করে দিয়েছি, তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় নদ নদীর পানি বাড়ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ডুবে গেছে বোরো ধান, পাট ও সবজির ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমেই বাড়ছে জামালপুরের নদ নদীর পানি। জিঞ্জিরাম নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের নিম্নাঞ্চলের আধা পাকা বোরো ধান, পাট ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ডুবে গেছে। তবে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে বইছে বলে জানিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সিলেটে মোট 193.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি সেই সঙ্গে ঢলের পানিতে প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল। দ্রুত বাড়ছে নদ নদীর পানি, ফলে বন্যার শঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ। কালভার তৈরি অন্যা দিকিয়া বন্যার পানিটা বিভিন্ন এলাকা যেতে পারে না, যার কারণে গিয়া শহরও পানিওর। যদি এরকম বৃষ্টি হইতে থাকে তাইলে হয়তো বন্যা হইতে পারে। আগাম বন্যার আশঙ্কায় সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। আমাদের যে প্রস্তুতির কথা বলা হচ্ছে সেটা নেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে। আমরা জেলা উপজেলা কমিটির সভা করেছি। আমাদের যেসব দপ্তর সংস্থা এটার সাথে জড়িত তারা এটা বিষয়ে আছে, সতর্ক অবস্থায়। সুনামগঞ্জেও গত 3 দিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে জেলার সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ সব নদ নদীর পানি। ফলে বন্যার আতঙ্কে রয়েছেন ভাটি অঞ্চলের মানুষ। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে জেলায় বন্যার কোনো শঙ্কা নেই। নদীর পানি বাড়লেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাওরগুলো অনেকাংশই পর্যাপ্ত ধারণ ক্ষমতা রয়েছে এবং এই নদীর পানিগুলো হাওরে প্রবেশ করবে। সেক্ষেত্রে যে আমাদের আগাম বন্যা বা যে আশঙ্কা সেটা এই মুহূর্তে আমরা আশা করছি না। এদিকে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ কুড়িগ্রামের নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে জেলার 299 হেক্টর ফসলি জমি। কৃষি সম্প্রসারণ দপ্তর বলছে এর মধ্যে বোরো ধান 121 হেক্টর, বাদাম 75 হেক্টর, পাট 41 হেক্টর এবং সবজি 48 হেক্টর। সুপ্রা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে আছে এই পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো জানাচ্ছি। খুলনা ডুমুরিয়ার সমবায় সমিতির প্রতারণার শিকার প্রায় 400 গ্রাহক। এবং কাল বাজারে আসছে নওগাঁর আম। আরো একবার আমন্ত্রণ দেশের খবরে। কখনো জ্যৈষ্ঠের গরম, কখনো বৃষ্টি। ঠান্ডা গরমে পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বেড়েছে বিভিন্ন বয়সী রোগীর ভিড়। বিশেষ করে বহির্বিভাগ ও শিশু ওয়ার্ডগুলোতে প্রতিদিন বাড়ছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত রোগী। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কিন্তু এখন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবহাওয়াজনিত পরিবর্তনের কারণে যে রোগীদের সংখ্যা সেটি কিন্তু ক্রমে বেড়ে চলেছে। পঞ্চগড়ে এই আধুনিক সদর হাসপাতাল সহ পঞ্চগড়ের যে 5টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন বহির্বিভাগে কিন্তু রোগীদের সংখ্যা, বিশেষ করে শিশু রোগীরা জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রকমের লক্ষণ নিয়ে তারা কিন্তু এই হাসপাতালগুলিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন। যেখানে প্রতিদিন 700 থেকে 800 রোগী এখানে বহির্বিভাগে চিকিৎসা নিতেন, সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1200 থেকে 1300 রোগী তারা কিন্তু চিকিৎসা নিতে আসছেন।
এমনটি জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ থেকে। এছাড়া যে আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া থেকে যেমনটি জানানো হয়েছে যে আসলে প্রতিদিন এখানকার যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 22 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। অতএব এই যে তাপমাত্রা তারতম্যের কারণে সেটি কারণে কিন্তু এখানকার যে বিভিন্ন বয়সী রোগী, শিশুসহ বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগী তারা কিন্তু প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাসপাতালগুলিতে বিভিন্ন রোগের লক্ষণ নিয়ে। আর চিকিৎসকরা বলছেন যে তারা তাদের সাধ্য মতন, যদিও চিকিৎসা সংকট রয়েছে, জনবল সংকট রয়েছে, তারপর তারা তাদের সাধ্য মতো তারা চিকিৎসা সেবা প্রদান করার তারা চেষ্টা করে যাচ্ছেন। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে হাসপাতাল যে সর্বশেষ তথ্য। খুলনার ডুমুরিয়ায় সমবায় সমিতির প্রতারণার শিকার প্রায় 400 গ্রাহক। প্রায় 3 কোটি টাকা নিয়ে লাপাত্তা থুকরা মফস্বল বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তারা। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা সমবায় অফিস। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ আসিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পরের জমি বাগে হারি করে গরু ফুসে বিক্রি করে ওই জায়গায় রাইছি যে গ্রামের নিজেকে সমিতি, নিজেকে গ্রামের মানুষ মাইজ যাবে না। খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামের মারুফা বেগম জীবনের সব সঞ্চয় গোয়ালের গরু আর ধান বিক্রি করে সমবায় সমিতিতে জমা রেখে হয়েছেন প্রতারণার শিকার। তার মতো একই অবস্থা সুরাইয়া খাতুনের। মুরগির ডিম আর পালিত পশু বিক্রি করে থুকরা মফস্বল বহুমুখী সমবায় সমিতিতে জমা রেখে এখন নিঃস্ব তিনি। ওই সামান্য হাঁস মুরগি গরু বাছুর পাইলে টাকা পয়সা করে আমি রাখেছি। মেয়েদের, আমার 2টো মেয়ে, আমার কোনো ছেলে নেই, 2টো মেয়ে মানুষ করবো সেইভাবে রাখেছি। থুকরা মফস্বল বহুমুখী সমবায় সমিতির সদস্য হয়ে প্রায় 400 দরিদ্র মানুষের একই অবস্থা। তাদের অভিযোগ, গ্রাহকদের প্রায় 3 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন সমিতির সভাপতি BM আয়ুব আহমেদ। অভিযুক্ত আয়ুব আহমেদ ডুমুরিয়ার বরুণা বাজার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সরল গ্রামবাসীদের নিঃস্ব করে গেছেন তিনি। আমানত ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার মিলছে না। স্বামী নেই, ছেলে নেই, আর পিঠে করে একা একা করে কমাই খাই। আমি রাখেছি যে আমি বাঁচতে পারবো, আমার অসুখ বিসুখ হলে আমার টাকা পয়সা লাগবে, সে সময় দেবে কিনা আমার পত্নীকে কোনো ইনকামের লোক নেই। ডুমুরিয়া উপজেলার থুকরা বাজারে সমিতির অফিসে গিয়ে দেখা যায় তার সাইনবোর্ডটিও আর নেই সেখানে, তালাবদ্ধ অফিস। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা সমবায় কর্মকর্তা। এবং যতটুকু আমরা জানছি যে তারা এই টাকাটা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এই টাকাটা সমিতিতে যে কর্মচারী আত্মসাৎ করেছিল এই টাকাটা উদ্ধার হলে বাকি যে টাকা দেওয়ার মতো সংগতি সমিতির আছে এবং যারা তাদের সদস্য আমানতের টাকা ফেরত পাবে তাদেরকে এটা দিয়ে দিবে খুব তাড়াতাড়ি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে আরও একটা বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন দেশের খবর। কোরবানির ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুরে বসেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের আনাগোনায় জমে উঠেছে পশুর হাট। হাট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সজীব বিশ্বাস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী পরানপুর পশুর হাটে এবং এই কুরবানি উপলক্ষে কিন্তু যে পশুর হাট, সেই পশুর হাট কিন্তু জমতে শুরু করেছে। এমনি এটি সাপ্তাহিক হাট হিসেবেও পরিচিত, কিন্তু গরুর যে বেচাকেনা, কোরবানি উপলক্ষে পশুর হাটের যে বেচাকেনা, সেই বেচাকেনা এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, এমনটি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আসলে আপনি কতগুলা গরু নিয়ে আসছেন এবং এখন পর্যন্ত বিক্রি করতে পেরেছেন কিনা বা কেমন ছাড়া পাচ্ছেন? ইনশাল্লাহ আমি 7টা গরু নিয়ে আইছি। 7টা গরু নিয়ে আইছি, আমার বিক্রি 4টে গরু বিক্রি হয়েছে, এখন 3টে গরু আছে। দুপুর গড়িয়ে এখন বিকাল হয়ে গেছে। আসলে বিকালে কিন্তু যখন একটু রৌদ্রের প্রখরতা একটু কমে তখন কিন্তু মানুষজন হাটে বেশি আসেন এবং হাটে এসে তাদের পছন্দ অনুযায়ী যার যত সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা গরু বা ছাগল বা খাসি যে ধরনের পশু আছে সেই পশুগুলো তারা ক্রয় করে যাচ্ছেন এবং এখানে কিন্তু হাটের হেসেলের যে ব্যাপারটা সেটি কিন্তু হেসেল ঠিক রাখার জন্য এই হাট কর্তৃপক্ষরা কিন্তু গরু মালিকদের এবং গরু যারা ক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু বলছেন এবং মাইকিংও করছেন। তো এই ছিল আমার কাছে আসলে গোপালগঞ্জের পশুর হাটের সর্বশেষ।
নওগাঁর আম বাজারে আসছে কাল থেকে। জেলা প্রশাসনের ঠিক করে দেওয়া দিন তারিখেই আম বাজারজাত করবেন বাগানীরা। বাগানে বাগানে চলছে তারই প্রস্তুতি। জেলায় এবছর প্রায় 4,000 কোটি টাকার আম বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ। নওগাঁর প্রতিনিধি রায়হান আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বেশি লাভের লোভে কেউ যাতে অপরিপক্ক আম বা ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো আম বাজারে না তোলে, সে কারণে কোন জেলায় কবে কোন আম পাড়া যাবে তার ক্যালেন্ডার করে দেয় জেলা প্রশাসন। সেই আমপুঞ্জি অনুসারে বাজারে উঠবে নওগাঁ জেলার আম। প্রথমে আসবে গুটি আম। আম চাষিদের মাঝে ব্যাপক ব্যস্ততা আম বাজারে তোলার কাজে আর পরবর্তী আমের পরিচর্যায়। ভালো দামের আশায় বুক বাঁধছেন তারা। আম রপ্তানির প্রসারও প্রত্যাশা তাদের। প্রচণ্ড মুকুল। মানুষ মনে করছিল যে আমরা কৃষক যারা আছে আমরা মনে করছিলাম যে এবার খুব লাভবান হব, কিন্তু সেই অনুপাতে আপনার আম আসেনি। প্রশাসনের নির্ধারিত যে সময়ে আম হারভেস্টের তারিখ দিয়েছে, আমরা সেই তারিখের মধ্যে আম হারভেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। প্লেন ভাড়া বেশি ছিল, অনেক অবকাঠামোগত আমাদের সমস্যা আছে। সরকার যদি এদিকে নজর দেয় আরো বহুগুণে এক্সপোর্ট বাড়াতে পারবো, পাশাপাশি দামও আমরা দ্বিগুণ পাবো। এবছর নওগাঁয় 30,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 3,87,234 টন। বাইরের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণ করার জন্য যে নিরাপদ আম উৎপাদনের জন্য কৃষককে আমরা পরামর্শ দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি এবং এক্সপোর্টারদেরকে নিয়ে এসে আমরা সভা সেমিনার করেছি। আশা করি যে আমরা দেশের চাহিদা মিটে বাইরে রপ্তানি করতে পারবো। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। থানা থেকে নিয়ে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ। দিনাজপুরে মা মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি, বন্যার শঙ্কা। খুলনার ডুমুরিয়ায় সমবায় সমিতির প্রতারণার শিকার প্রায় 400 গ্রাহক। এবং কাল বাজারে আসছে নওগাঁর আম। এ ছিল দেশের খবরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।